ওকে স্টুডেন্টস, আমরা আজকে পোর্শনাল 3 ফিজিক্সের সলিউশন ক্লাসটা করতেছি। প্লিজ সবাই একটু মনোযোগ দিও এখানে। তো আমাদের এখানে আমি একটু আলোচনা করি, প্রথম থেকেই তোমাদের বলি যে এখানে আমাদের কোশ্চেন এবং কোশ্চেনের সাথে সাথে কি অ্যান্সারগুলো ছিল। তো আমাদের এখানে এই যে নর্মালি যেই প্রশ্নগুলো ছিল বইয়ের মধ্যে, সেগুলো তো আমরা সবাই উত্তর লিখতে পারছি। যেমন প্রতিবিম্ব কাকে বলে, দর্পণের দুইটা ব্যবহার, এই জিনিসগুলো আমরা জানি। এখানে ইংলিশ বাংলা ভার্সন সবাই যেহেতু আসো, আমি ইংলিশ বাংলা দুইটা দিয়েই বলবো না তোমাদের সাথে কথা বলার সময়। তাহলে এখানে যেমন ইউজেস অফ মিররের মধ্যে তুমি অ্যাকচুয়ালি দুইটা ইউজ দেখাবা, দুইটা ব্যবহার দেখাবা। এখন দুইটা ব্যবহার তুমি যে কোনো দুইটা মিররে দেখাতে পারো, অর্থাৎ তুমি অবতল দর্পণ মানে কনকেভ মিরর, অথবা উত্তল দর্পণ বা কনভেক্স মিরর, অথবা প্লেন মিরর, তুমি যে কোনো এর মধ্যে থেকে দুইটা দেখালেই হবে। অনেকে দেখি যে দর্পণের ব্যবহার বলার পরে 4-5টা ব্যবহার লিখছো, কোনো দরকার নেই। কারণ হচ্ছে তোমাকে দুইটা ব্যবহারের জন্য 2 মার্ক দিবে। তুমি 3 নাম্বার বা 4 নাম্বার ব্যবহারটা লিখতে গিয়ে ভুল করলা, সেইটাতে কিন্তু তোমার মার্ক 1 কেটে যাবে। তো বেটার হচ্ছে, এখানে রেকর্ড হচ্ছে, বুঝছো? এখন যেটা বেটার হচ্ছে সেটা হলো যে আমরা সবসময় মনে রাখবো আমাকে কোশ্চেনে যা চাওয়া হয়েছে এর বাইরে যেন আমরা না করি। আচ্ছা, এরপর 1-এর গতে যে এইটা ছিল আমাদের এই প্রশ্নের এই অনুযায়ী যে আমাদের এখানে বিবর্ধন বের করা বা ম্যাগনিফিকেশন বের করা, সেটা জাস্ট সিম্পল একটা সূত্রে হয়ে গেছে, 1/v + 1/u = 1/f। সেই সূত্র দিয়ে আমরা পেয়ে গেছিলাম, এবং এখানে একটা বাস্তব বা রিয়েল ম্যাগনিফিকেশন পাওয়া গেছিল, যেটার ভ্যালু ছিল 3। এইটুকু পর্যন্ত আমরা দেখলাম যে এখানে যারা পরীক্ষা দিছো সবাই এটা পারছো, 2-1 ছাড়া। আর এখানে যেটা 1 নাম্বার কোশ্চেনে তোমাকে ফাইনাল বলছিল যে লক্ষ্যবস্তু কোনো অবস্থানে স্থাপন করলে একই সাথে বাস্তব এবং অবাস্তব বিম্ব গঠিত হয়, যেটা ইংলিশ ভার্সনে তোমরা এরকম পড়ছো যে অ্যাট হোয়াট পজিশন অফ দ্য অবজেক্ট ক্যান বোথ রিয়েল অ্যান্ড ভার্চুয়াল ইমেজ ক্যান বি ফাউন্ড। এইটা অ্যাকচুয়ালি কোন ছবিটা আমাদের দরকার ছিল? আমাদের কনকেভ মিররের মধ্যে 6টা ছবি কিন্তু আছে, যার মধ্যে একটা ছবি আছে যে একটা অবজেক্টকে আমি যদি ফোকাসে বসাই তাহলে তার রশ্মি চিত্রটা বা রে ডায়াগ্রামটা কেমন হয়, সেই চিত্রটা আঁকলেই কিন্তু এখানে হতো। অনেকে কি করছে, এখানে ডাবল পিকচার আঁকছো, একটা বাস্তব বিম্ব দেখাইছো মানে রিয়েল ইমেজ দেখাইছো, আর একটা ভার্চুয়াল ইমেজ দেখাইছো। দরকার ছিল না, জাস্ট খালি তোমার ফোকাসে রেখে যেই ইমেজটা তৈরি হয়। অর্থাৎ তোমরা সবাই জানো যে এরকম যখন আমরা মিরর এঁকে এই ফোকাসের মধ্যে যখন আমরা কোনো অবজেক্ট বসাই, এবং এই ফোকাসের মধ্যে অবজেক্ট বসায় আমরা যে রে ডায়াগ্রামটা আঁকি, জাস্ট ওই রে ডায়াগ্রামটা আঁকলেই কিন্তু হয়ে যেত, কারণ ওইটার মধ্যেই কিন্তু তোমার মানে রিয়েল এবং ভার্চুয়াল 2 ধরনের ইমেজই পাওয়া যায়। ওই একমাত্র ছবি কিন্তু ওইটা ছিল, জাস্ট ওই ছবিটা আঁকতে, আর ওই ছবিটার ব্যাখ্যা যদি দেওয়া হতো তাহলেই আমাদের কিন্তু হয়ে যেত। আমাদের মনে রাখতে হবে যে এই রিফ্লেকশন অফ লাইট বা প্রতিফলনের মধ্য থেকে তোমার কিন্তু একটা রে ডায়াগ্রাম অবশ্যই আসবে পরীক্ষাতে। এটা তোমার এসএসসি হোক আর প্রি টেস্ট আর টেস্ট হোক, এগুলো কোনো ফ্যাক্টর না। এখানে যে কোনো একটাতে তোমার এই দেখবা রে ডায়াগ্রাম আসবে। তোমরা সামনে যে আপকামিং প্রি টেস্ট দিতেছো দেখবো ওইটার মধ্যে এরকম একটা রে ডায়াগ্রাম চলে আসবে। এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই টাইপের রে ডায়াগ্রামগুলো। তো এই যে ফোকাস থেকে যে আমরা যে রে ডায়াগ্রামটা আঁকি, এটা সবার আমাদের বইয়ের মধ্যে আছে এবং আমরা এগুলো একে প্র্যাকটিস করা আছে। সো জাস্ট ওইটুকু আঁকলেই কিন্তু আমাদের হয়ে যেত। আচ্ছা, এইটা ছিল আমাদের 1 নাম্বার। 1 নাম্বারটা কারো কোনো অত প্রবলেম হয় নাই। আমি একটু 2 নাম্বারটা যাই। 2 নাম্বারটা আবার একটু পার্শিয়ালি অনেকে আছে একটু ইগনোর করছো, বিকজ তোমাদের প্রি টেস্টে বিশেষ করে রেসিডেন্সিয়ালে যারা আসো তারা তো প্রি টেস্টে এই চ্যাপ্টারটা বাদ পড়ে যাওয়ার কারণে অনেকে আছে এটা পড়োই নাই। সো অনেকে আছে এটা অ্যান্সারই করো নাই, আবার অনেকে আসো যে অ্যান্সার করতে গিয়ে একটু ভুল করে ফেলছো। তো আমি একটু তোমাকে দেখাই যে 2 নাম্বারটা অ্যাকচুয়ালি কি হয়েছে এখানে। তো আমরা 2 নাম্বার যেই কোশ্চেনটা দেখতেছি, সেখানে তোমাকে বলা হয়েছে যে 2টা চার্জ, একটা ছিল 100 কুলম, একটা হচ্ছে -30 কুলম, আর তাদের মাঝখানে হচ্ছে 5 মিটার ডিস্টেন্স। তো এর মধ্যে তোমাকে বলা হয়েছে, কোশ্চেনটা ছিল যে কোথায় এদের প্রাবল্য সমান। আচ্ছা, এটা আমি বাংলাতে লিখলাম, আর ইংলিশে হচ্ছে হোয়ার দেয়ার ইন্টেন্সিটি বিকামস ইকুয়াল, এরকম একটা কথা বলা আছে। তো জেনারেলি এখানে তুমি একটা জিনিস চিন্তা করো, যখন আমরা ইন্টেন্সিটি বা প্রাবল্যের কথা বলি তখন অ্যাকচুয়ালি যেটা হয়, আমরা কিন্তু একটা ধনাত্মক চার্জকে কোনো জায়গায় স্থাপন করি, ধনাত্মক চার্জ। এখন ধনাত্মক চার্জকে যদি আমি এখানে মাঝখানে স্থাপন করি তাহলে দেখো এই ধনাত্মক চার্জটা কিন্তু এখানে
কোনোভাবেই স্থির হতে পারবে না। স্থির হতে না পারলে এখানে আসলে প্রাবল্য সমান হওয়ার সুযোগ হচ্ছে না। অর্থাৎ এখানে দেখো কি ঘটনাটা ঘটতেছে, এই ঋণাত্মক চার্জটা এই ধনাত্মক চার্জটা তার দিকে আকর্ষণ করবে এবং এই +100 কুলম্ব এই ধনাত্মক চার্জটাকে কিন্তু বিকর্ষণ করবে। ফলে এই ধনাত্মক চার্জটা কিন্তু এই মাঝখানে স্টেবলই হতে পারবে না, স্থির হতে পারবে না। তাহলে এখন দেখা যাচ্ছে যে মাঝখানে আমাদের আসলে ধনাত্মক চার্জটা বসানোর কোনো সুযোগ নাই। তখন আমরা একটা বিকল্প রাস্তা চিন্তা করি যে তাহলে আর কি হতে পারে। তখন আমরা দেখলাম যে যদি আমরা এই -30 কুলম্বের সাথে ধনাত্মক চার্জটাকে স্থাপন করি তাহলে আবার একটা ব্যতিক্রমধর্মী ঘটনা ঘটতে পারে। কিভাবে? -30 এই প্লাসটাকে কিন্তু তার দিকে আকর্ষণ করবে, আর এই +100 এই প্লাসটাকে কিন্তু বিকর্ষণ করবে। ফলে এইখানে কোথাও গিয়ে এই ধনাত্মক চার্জটা কি হতে পারবে? স্থির হতে পারবে, এবং সেখানে তখন তার ইন্টেন্সিটি বা প্রাবল্য কি হতে পারবে? সমান হতে পারবে। তার মানে তখন তোমার অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে এই 5 মিটারের বাইরে চলে যাচ্ছে কিন্তু ওর স্থাপনটা। তাহলে এখানে যদি আমি এই জায়গাটাকে x ধরি তাহলে বাকিটা আমার হয়ে যাচ্ছে কিন্তু 5 + x। এই ছিল কনসেপ্টটা। এখন এই জায়গাতে বাকি কাজগুলো আমাদের কিন্তু জাস্ট তড়িতের যে প্রাবল্যের সমীকরণ সেটা ব্যবহার করলেই হয়ে যায়। যেমন তুমি দেখো, এখন তুমি যদি এইটাকে তুমি প্রথম চার্জ ধরো Q1, তাহলে Q1 যদি হয় 100 কুলম্ব, তাহলে R1 হয়ে যাবে 5 + x। তাহলে আমাদের এটা হয়ে গেল 5 + x। তখন E1 কত? ঠিক একইভাবে তুমি Q2 যখন ধরতেছো, Q2 -30, তুমি এখানে -30 কিন্তু ধরতেছো না, কারণ তুমি এখানে মাইনাসটা আসলে আকর্ষণ বিকর্ষণের দিক বোঝাচ্ছে, তাই তুমি এটাকে শুধু মান হিসেবে ধরলা 30 কুলম্ব। R2 হচ্ছে x আর E2 সমান কত? তাহলে তখন তুমি যদি E1 সমান E2 এই শর্তে বসায় দাও, তুমি কিন্তু জানো যে E1 আর E2 এটা সূত্রটা কি? E এর সূত্র হচ্ছে Q/R²। তাহলে এখানে তুমি Q1/R1² লিখবা আর এটাকে Q2/R2² লিখবা। তাহলে পরে কি করবা? এখানে ভ্যালুগুলা বসাবা, k এর ভ্যালু কেটে যাচ্ছে, সো তুমি তখন সবগুলা ভ্যালু এখানে যদি বসাও তাহলে তুমি ফাইনালি কি পেয়ে যাবা? তুমি x এর ভ্যালু পেয়ে যাবা, এবং সেইখানেই ওই ক্যালকুলেশন করে তুমি x এর ভ্যালু পাইছো 6.055 মিটার। এই উত্তরটা আসছে। তাহলে কোন চার্জ থেকে? দ্বিতীয় চার্জ থেকে, তাই না? এটা যদি তোমার Q2 হয়, দ্বিতীয় চার্জ থেকে 6.055 মিটার দূরে প্রাবল্যের মান সমান হচ্ছিল। এইটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার গ। আচ্ছা, আর কোশ্চেন নাম্বার ঘ যেটা, সেটাতে কি বলা হয়েছে যে এই দুইটা চার্জকে টাচ করে আবার আগের অবস্থায় নেওয়া হলে এইবার আমাদের ফোর্সের মধ্যে কতটুকু ডিফারেন্স হবে। তাহলে তুমি একটা জিনিস লক্ষ্য করো, এই দুইটা চার্জকে যদি আমি টাচ করে ফেলি তাহলে যে দেখো টাচ করা থাকা অবস্থায় এটা কিন্তু 100 কুলম্ব আর এটা হচ্ছে -30 কুলম্ব। দুইটা যখন টাচ হয়ে যাচ্ছে তখন কিন্তু এখান থেকে আসলে ওভারঅল কত কুলম্ব চার্জ পাওয়া যাচ্ছে? 100 আর -30 থেকে যোগ করে আমি কত পাচ্ছি? 70 কুলম্ব। এখন তাহলে এই হোল 70 কুলম্ব আমাদের এই দুইটা অবজেক্টের মধ্যে আছে। তো আমরা ধরে নিচ্ছি এই দুইটা অবজেক্টের সাইজ সেম। অবজেক্টের সাইজ সেম ধরা হচ্ছে, এখানে চার্জের তলমাত্রিক ঘনত্বের কোনো কনসেপ্ট তোমাদের 9-10 এর বইয়ের মধ্যে এক্সট্রা করে ঝামেলা করে নেই, তাই আমি এখানে দুইটাকে সম আকৃতির অবজেক্ট হিসেবে বা বস্তু হিসেবে ধরছি। এখন যদি এই বস্তু দুইটাকে আবার সেপারেট করে দেওয়া হয়, অর্থাৎ আবার যদি এই দুইটা বস্তুর মাঝখানে 5 মিটার ডিস্টেন্সে স্থাপন করা হয়, তাহলে তখন প্রত্যেকটা বস্তুর মধ্যে তখন আসলে 35 কুলম্ব চার্জ করে থাকবে, কারণ এটা চার্জটা সমভাবে বন্টিত হয়ে যাবে। তাহলে এই যে 35 কুলম্ব চার্জ আলাদা আলাদা হয়ে গেল 35 কুলম্ব। এবার তুমি কি করবা? এর জন্য একটা বল পাবা। তাহলে বলের সূত্রটা বসাও, k × Q1 Q2/R²। তাহলে এইটা বসালে তুমি দেখো কি পাচ্ছ, Q1 হচ্ছে 35, Q2 হচ্ছে 35 আর R হচ্ছে 5। তাহলে এখানে তুমি যদি বলো এখানে কত আসতেছে? 49k। মানে k এর ভ্যালু আমি এখানে বসাই নাই, k এর ভ্যালু তোমরা সবাই জানো 9 × 10⁻11। তাহলে এটা হচ্ছে 49k। তো k এর ভ্যালু ইচ্ছা করলে তুমি এখন বসাই দিতে পারো 49 × 9 × 10⁻9। এটা তুমি লিখে ফেললাম। এখন এটা যা আসলো সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে যখন আমি 35 কুলম্ব দিয়ে একটা বল বের করলাম, এত নিউটন বল পাওয়া গেল। কিন্তু আগেও তো তার একটা আলাদা চার্জের জন্য একটা বল পাওয়া যেত। তাহলে এখন যদি আমরা এই বলটা বের করি, মনে করো এখন এই ছবিটা আমরা লক্ষ্য করি, এই ছবির জন্য আমরা বলটা বের করি, তাহলে এখানে একটা জিনিস খেয়াল রাখো, এখানে বলটা তাহলে কি হবে? তুমি যদি চিন্তা করো এটা আরেকটা বল, তাহলে তুমি এটাকে এভাবে লিখতেছো k × Q1'/Q2'/R²। তাহলে এবার বসাও, k এটা হচ্ছে 100, এটা হচ্ছে -30 / 5²। তাহলে এটা কত আসতেছে? -120k। মানে k এর ভ্যালু তুমি ফাইনালি বসাও, অসুবিধা নাই।
তাহলে তুমি মাইনাস 120 ইন্টু 9 ইন্টু 10⁻9 বসাও। তাহলে এইটা হচ্ছে আমাদের পরের বলটা, মানে যখন নাকি আদি অবস্থায় যে বলটা ছিল আর পরবর্তী অবস্থায় যে বল, তাহলে এই দুইটা বলের মধ্যে অবশ্যই পার্থক্য হয়েছে। এখন এই জায়গাতে একটা জায়গায় আমরা একটু ভুল করছি, যদিও আমি তোমাদের সেই ক্ষেত্রে আমি তোমাদের বিবেচনা করছি, মার্কস দিছি আমি, কারণ তোমরা এই জায়গাটা ধরতে পারো নাই। এটা কিন্তু আকর্ষণধর্মী বল, কিভাবে বুঝবো? কারণ এখানে একটা মাইনাস আছে। আর এটা বিকর্ষণধর্মী বল, কিভাবে বুঝবো? কারণ এখানে প্লাস আছে। তার মানে আমরা একটা জিনিস যদি বলি আকর্ষণধর্মীর দিক একদিকে, বিকর্ষণধর্মীর দিক কিন্তু আরেক দিকে, তাহলে এখন যদি আমি তোমার এই দুইটার পার্থক্য বলি, আইদার তুমি F2 থেকে F1 মাইনাস করবা, আর নাহলে F1 থেকে F2 মাইনাস করবা, কারণ তাদের দুইটার দিক কি বিপরীত। বিপরীত হলে অবশ্যই কিন্তু আমাদের একটা থেকে আরেকটা মাইনাস হয়ে যায় ভেক্টরের কনসেপ্ট অনুযায়ী। তাহলে বলের পার্থক্য কত হচ্ছে? যদি আমি বলি বলের পার্থক্য কত হচ্ছে, তাহলে তুমি এই কাজ করো, F1 থেকে F2 মাইনাস করে দাও। দেখো এটা তাহলে এটা কিন্তু যোগ হয়ে যাবে, যোগ হয়ে গেলে ফাইনালি এটা কত আসে দেখো, তাহলে 49 আর 120 এটা যোগ করলে আসবে 169 ইন্টু 9 ইন্টু 10⁻9 নিউটন। এবার এইটাকে যদি তুমি গুণ করো, যা ভ্যালু আসবে সেই ভ্যালুটাই হবে এইটার ঘয়ের উত্তর। ঠিক আছে? তো তোমরা অনেকে যেটা করছো কি, এটাকে মাইনাস অনেকে আছে ধরো নাই। এটা ধরো নাই কেন? কারণ তোমরা ওই যে তীব্রতা বা প্রাবল্যের ম্যাথগুলাতেও তোমরা মাইনাস ধরো নাই। মনে রাখবে বলের ম্যাথে মাইনাস ধরতে হয়, শুধু প্রাবল্যের ম্যাথেই মাইনাস ধরতে হয় না। তো এই জিনিসটা খেয়াল রেখো, এটা হবে, এটা তোমরা ওই যে প্র্যাকটিস কম হয়েছে তোমাদের, কারণ তোমাদের যেহেতু সিলেবাসে ছিল না, এই জন্য তোমরা কম প্র্যাকটিস করছো দেখে এই জায়গাটা সামান্য জায়গায় ভুল করছো। এই জন্য আমি তোমাদের মার্কিংও দিয়ে দিছি, কারণ এটা আমার মনে হয়েছে যে শুধু এইটুকের জন্য তোমার মার্ক কাটার কোনো দরকার নেই। তো এইটা হচ্ছে আমাদের 2 এর ঘয়ের উত্তর, অর্থাৎ এই যে এখান থেকে শুরু করে তুমি এই পর্যন্ত গিয়ে যা পাইছো সেটা হচ্ছে 2 এর ঘয়ের উত্তর। এখন এটা একটু ক্যালকুলেট করে ইন্টেন্সিটি এই যে এইটুক করলেই আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে? তাহলে এইটা হলো আমাদের 2 নাম্বার যে কোশ্চেনটা ছিল সেটা। আর এরপরে আমাদের যে কিছু শর্ট কোশ্চেন ছিল, সেই শর্ট কোশ্চেনের অ্যান্সারগুলোও তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, আমি তোমাদের সলিউশন শিটে দিয়ে দিছি। রিয়েল এবং ভার্চুয়াল ইমেজের ডিফারেন্স বললে তোমরা টেবিল করে দুই পাশে ডিফারেন্স দেখাবা, আর যদি কম্প্যারিজন বলে তাহলে স্টেটমেন্টের মতো দেখাবা। তো এটা হচ্ছে নিয়ম। আচ্ছা, তারপর তোমার এখানে একটা কোশ্চেন ছিল যে হোয়াই আর দ্য এয়ারপ্লেন হুইলস মেড অফ কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল, এরকম একটা কথা ছিল। তো এটা দেখলাম অনেকেই অ্যান্সার আসলে সঠিকভাবে করতে পারো নাই, যে কেন প্লেনের চাকা কন্ডাক্টিং ম্যাটেরিয়াল দিয়ে, কন্ডাক্টিং রাবার দিয়ে বানানো হয়। এটার রিজনটা কি? এটার রিজনটা হচ্ছে প্লেনেও যখন নাকি তোমার তেলগুলা ঝাঁকুনি খায়, প্লেন যখন উড়ে, প্লেন যখন ফ্লাই করে, তখন সেই সময় কিন্তু প্লেনের মধ্যে, প্লেনের বডিতেও কিছু চার্জ জমে যায়। সেই চার্জগুলা যদি তোমার এই কোনো ধরনের স্পার্কিং হয়ে যায়, তাহলে আগুন ধরে যেতে পারে প্লেনে, বিশেষ করে ল্যান্ডিংয়ের সময় যখন নাকি প্রচণ্ড ঝাঁকুনি খায়। তো ওই সময় যদি চাকাটা তোমার কন্ডাক্টিং রাবার দিয়ে বানানো হয়, তাহলে এই চার্জগুলা চাকার থ্রুতে মাটিতে খুব দ্রুত চলে যেতে পারে, ফলে ওই প্লেনটার মধ্যে যে স্পার্কিংয়ের কারণে আগুন ধরে যাওয়ার চান্স সেটা কিন্তু থাকে না। এবং এই কারণে কিন্তু তখন কি হয়, আমাদের প্লেনটা একদম নিরাপদে ল্যান্ড করতে পারে। এবং তোমরা দেখবা যে প্লেন যখন ল্যান্ড করে তখন দেখো যে চাকা যখন মাটি স্পর্শ করে তখন কিছু সাদা ধোঁয়ার মতো তৈরি হয়, একদম এটা স্মোক, কিন্তু এটা কিন্তু কোনো ধুলা না। আমরা কিন্তু ভাবি যে প্লেন ল্যান্ড করলে ধুলার মতো কিছু তৈরি হয়েছে, অ্যাকচুয়ালি না। দেখবা বৃষ্টির মধ্যেও যদি প্লেন ল্যান্ড করে, মাটিতে ল্যান্ড করার পর সাদা স্মোকের মতো তৈরি হয়, ওই স্মোকটা কিন্তু এই চার্জগুলো মাটিতে যাওয়ার সময় তৈরি করে। তো এই জিনিসটাই হচ্ছে গিয়ে আমাদের, যে প্লেনের চাকা কিন্তু কন্ডাক্টিং রাবার দিয়ে বানানো হয়, কিন্তু নর্মাল গাড়ির চাকা কিন্তু নন কন্ডাক্টিং রাবার দিয়ে বানানো থাকে। ওকে, তো এইটা ছিল আমাদের সলিউশন ক্লাসের 3 নাম্বারটা। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, আর যদি না থাকে তাহলে ক্লাস আমরা এখানে স্টপ করব। এনিবডি? ওকে, থ্যাংক ইউ তাহলে সবাইকে। আজকে ক্লাস এইটুকুই, ধন্যবাদ।